আসসালামু আলাইকুম। আমি খায়রুন নাহার পুতুল, প্রভাষক মনোবিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি শারীরিক এবং মানসিক উভয়ভাবেই সুস্থ রয়েছ। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরিসংখ্যানের আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অঙ্কটি নিয়ে। আজকে আমার এই আলোচ্য বিষয়টি একাদশ, দ্বাদশ এবং অনার্স দ্বিতীয় বর্ষের জন্য প্রযোজ্য। তাহলে প্রথমে আমরা জেনে নিই আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি। কোনো বণ্টনের বিস্তৃতি বা বিচ্যুতির পরিমাপ নির্দেশ করার জন্য ব্যবহৃত অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বহুল ব্যবহৃত অঙ্কটি হচ্ছে আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটি পরিমিত ব্যবধান নামেও পরিচিত। তাহলে আমরা বলতে পারি সাফলাঙ্ক সমূহের বিচ্যুতির বর্গের গড় নিয়ে তার বর্গমূল করলেই আদর্শ বিচ্যুতি পাওয়া যায়। তাহলে আদর্শ বিচ্যুতি কিভাবে পাওয়া যায়? সাফলাঙ্ক সমূহের বিচ্যুতির বর্গের গড় নিয়ে তার বর্গমূল করলেই আদর্শ বিচ্যুতি পাওয়া যায়। অর্থাৎ আদর্শ বিচ্যুতি হলো বিচ্যুতির বর্গের গড়ের বর্গমূল। আদর্শ বিচ্যুতি গ্রিক অক্ষর সিগমা দ্বারা প্রকাশ করা হয়। এই আদর্শ বিচ্যুতিটিকে গ্রিক অক্ষর, যেটাকে আমরা সিগমা, এই সিগমা দ্বারা প্রকাশ করা হয়। আদর্শ বিচ্যুতি নিয়ে বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। তার ভিতরে ক্রাইডার এবং তার সহযোগীদের সংজ্ঞাটি বিশেষভাবে উল্লেখযোগ্য। ক্রাইডার এবং তার সহযোগীরা 1983-তে বলেছেন, "The standard deviation can be roughly interpreted as the average distance of the each scored from the mean." অর্থাৎ আদর্শ বিচ্যুতিকে কোনো গড় থেকে প্রতিটি সাফল্যাঙ্কের গড় দূরত্বকে এলোমেলোভাবে ব্যাখ্যা করা যায়। আদর্শ বিচ্যুতিকে দুটি পদ্ধতির মাধ্যমে পরিমাপ করা যায়। এক নম্বর পদ্ধতি হচ্ছে অবিন্যস্ত উপাত্ত বা আনগ্রুপড ডেটা, আর এটি হচ্ছে বিন্যস্ত উপাত্ত বা গ্রুপড ডেটা। তাহলে দুটি পদ্ধতি দিয়ে কিভাবে আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান নির্ণয় করা যায় আমরা সেটি আজকে আলোচনা করব। প্রথমে আমি অবিন্যস্ত উপাত্ত থেকে এবং বিন্যস্ত উপাত্ত থেকে আদর্শ বিচ্যুতি নির্ণয়ের সূত্রটি লিখব এবং সূত্রটির ব্যাখ্যাটি বুঝিয়ে দিব। তাহলে প্রথমে আমরা লিখছি অবিন্যস্ত পদ্ধতিতে, মানে অবিন্যস্ত উপাত্ত থেকে কিভাবে আদর্শ বিচ্যুতি নির্ণয় করা যায়। তাহলে অবিন্যস্ত উপাত্ত থেকে আদর্শ বিচ্যুতি নির্ণয়ের সূত্রটি হচ্ছে সিগমা সমান সমান রুট সামেশন এক্স মাইনাস এক্স বার স্কয়ার বাই এন। এটি হচ্ছে অবিন্যস্ত উপাত্ত থেকে আদর্শ বিচ্যুতি নির্ণয়ের সূত্র। এখন আমি সূত্রটি বুঝিয়ে দিচ্ছি, সূত্রের ব্যাখ্যা। তাহলে এখানে দেখো, সিগমা হচ্ছে আদর্শ বিচ্যুতি, সামেশন হচ্ছে যোগফল, আমরা পূর্বেই জেনেছি সামেশন হচ্ছে যোগফল, এক্স হচ্ছে সাফলাঙ্ক, এক্সটা কি সাফলাঙ্ক, এক্স বার হচ্ছে গড়, এন হচ্ছে সাফলাঙ্কের মোট সংখ্যা, সাফলাঙ্কের মোট সংখ্যা, আর এই রুট যাকে আমরা বলবো বর্গমূল। তাহলে অবিন্যস্ত উপাত্ত থেকে আদর্শ বিচ্যুতি নির্ণয়ের সূত্র হচ্ছে সিগমা সমান সমান বর্গমূল সামেশন এক্স মাইনাস এক্স বার স্কয়ার ডিভাইডেড এন। এবং সূত্রের ব্যাখ্যার ক্ষেত্রে সিগমা সমান সমান হচ্ছে আদর্শ বিচ্যুতি, সামেশন বলতে আমরা যোগফলকে বুঝি, এক্স হচ্ছে সাফলাঙ্ক, এক্স বার হচ্ছে গড়, এন হচ্ছে সাফলাঙ্কের মোট সংখ্যা, এবং এই রুট, এই চিহ্নটি হচ্ছে বর্গমূল। এখন আমরা দেখব বিন্যস্ত উপাত্ত থেকে নির্ণয়ের সূত্র। বিন্যস্ত উপাত্ত থেকে নির্ণয়ের সূত্রটি হচ্ছে সিগমা সমান সমান root summation f
এক্স মাইনাস এক্স বার স্কোয়ার বাই এন। এখানে সূত্রের ব্যাখ্যার ক্ষেত্রে সিগমা হচ্ছে আদর্শ বিচ্যুতি, সামেশন যোগফল, এক্স হচ্ছে স্বাফলাঙ্কের মোট সংখ্যা, এক্স বার হচ্ছে গড়, এন হচ্ছে স্বাফলাঙ্কের মোট সংখ্যা, এক্স হচ্ছে স্বাফলাঙ্ক, আর এই চিহ্নটি বা রুট চিহ্নটি হচ্ছে বর্গমূল। তাহলে এই ক্ষেত্রে আমাদের নতুন করে জানার বিষয় হচ্ছে এফ। তাহলে এফ কি আমরা পূর্বেই জেনেছি কি এফ কি? এফ হচ্ছে পৌনঃপূর্ণ, এফ হচ্ছে পৌনঃপূর্ণ। এই হচ্ছে বিন্যস্ত পদ্ধতি থেকে সূত্র এবং তার ব্যাখ্যা। তাহলে চলো এখন আমরা অবিন্যস্ত পদ্ধতি থেকে একটি আদর্শ বিচ্যুতি নির্ণয়ের অঙ্ক দেখে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা অঙ্কে চলে যাই। এখন আমরা নির্ণয় করব অবিন্যস্ত পদ্ধতি থেকে আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। তাহলে প্রশ্ন থাকতে পারে যে নিম্নের উপাত্ত থেকে আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। প্রশ্ন থাকতে পারে যে নিম্নের উপাত্ত থেকে আদর্শ বিচ্যুতি নির্ণয় করো এবং অঙ্ক দেওয়া থাকলো 13, 10, 8, 15, 25, 20, 16, 24, 21, 18। তাহলে কি কি সংখ্যা থাকলো? 13, 10, 8, 15, 25, 20, 16, 24, 21, 18। আচ্ছা, তাহলে এখন অঙ্কটি আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে প্রথমে আমরা স্বাফলাঙ্কগুলোকে ক্রমানুসারে সাজিয়ে নিই। এর আগে গড় ব্যবধান বা গড় বিচ্যুতির ক্ষেত্রেও তোমরা এই অংশটুকু পড়েছ। তাহলে প্রথমে আমরা কি করব? স্বাফলাঙ্কগুলোকে সাজিয়ে পাই। স্বাফলাঙ্ক সমূহকে সাজিয়ে পাই। তাহলে স্বাফলাঙ্ক সমূহকে যদি সাজিয়ে পাই তাহলে আমরা একটা ছক করে নিই। প্রথমে ছকে থাকবে স্বাফলাঙ্ক, তাহলে এক্ষেত্রে কি থাকবে? স্বাফলাঙ্ক। এবং দ্বিতীয়টা কি থাকবে? বিচ্যুতি। বিচ্যুতি নির্ণয় সূত্র হচ্ছে এক্স মাইনাস এক্স বার। আর সূত্র অনুসারে কি থাকবে? তাহলে বিচ্যুতির বর্গ। এক্ষেত্রে আমরা এক্স মাইনাস এক্স বার স্কোয়ার মানে বিচ্যুতির বর্গ থাকবে। আচ্ছা, তাহলে আমাদের সংখ্যা কয়টি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এক্ষেত্রে আমরা 10টি ঘর করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে দেখো, এক্ষেত্রে আমরা যদি স্বাফলাঙ্কগুলোকে ক্রম অনুসারে সাজাই তাহলে এখানে সবচেয়ে ছোট যে সংখ্যাটি সেই সংখ্যাটি হবে উপরে, সবচেয়ে উপরে। তাহলে আমি উপর থেকে নিচের দিকে নিচ্ছি। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এখানে 8, তাহলে 8। এরপরে হচ্ছে 10, তারপরে 10, এরপরে হচ্ছে 13, এরপরে হচ্ছে 15, এরপর 16, এরপর 18, 20, 21, 24, 25। এই সর্বশেষ সংখ্যাটি হচ্ছে 25। তাহলে এখন আমরা স্বাফলাঙ্ককে আমরা এক্স দিয়ে নির্দেশ করতে পারি। তাহলে আমরা স্বাফলাঙ্কগুলিকে কি করলাম? ক্রমানুসারে সাজিয়ে দিলাম।
তাহলে এখন আমাদের সূত্রের ক্ষেত্রে যদি আমরা যাই, পূর্বের অঙ্কটিতেও পড়িয়েছিলাম, তাহলে আমাদের সূত্রটি কি ছিল? সূত্রটি ছিল সিগমা সমান সমান রুট সামেশন এক্স মাইনাস এক্স বার স্কোয়ার বাই এন। তাহলে এক্ষেত্রে আমাকে কি নির্ণয় করতে হবে? এক্স বার নির্ণয় করতে হবে। তাহলে এক্স বারের সূত্রটি কি? আমরা জানি এক্স বার সমান সমান সামেশন এক্স বাই এন। এটি হচ্ছে অবিন্যস্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র। তাহলে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে এক্স বার সমান সমান সামেশন এক্স বাই এন। তাহলে এখানে যদি এক্স বার নির্ণয় করতে গেলে কি করতে হবে? এই সমস্ত এক্স গুলিকে আমার সাম করতে হবে, অর্থাৎ সাফলাঙ্কগুলিকে যোগ করতে হবে। কারণ আমরা জানি এন এর সংখ্যা কি? সাফলাঙ্কের মোট সংখ্যা। তাহলে সাফলাঙ্কের মোট সংখ্যা কত? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে কতগুলি সংখ্যা রয়েছে? 10টি সংখ্যা রয়েছে। তাহলে আমরা এন নিচে লিখে নিই, এন সমান সমান হচ্ছে 10। আর সামেশন এক্স কত? সামেশন এক্স মানে এক্সটাকে সাম করলে টোটাল সাম হচ্ছে 170। মানে এই প্রত্যেকটি সাফলাঙ্কের যোগফল মিলে 8 10 18 13 এভাবে যোগ করে আমরা টোটাল 170 পেয়েছি। তাহলে এখানে যদি আমরা সূত্রে বসিয়ে দিই, এক্স সামেশন এক্স হচ্ছে 170 আর এন হচ্ছে 10, তাহলে এক্স বার কত হচ্ছে? 17। তাহলে আমরা এক্স বার কত পেয়ে ফেললাম? 17 পেয়েছি। ঠিক আছে। আচ্ছা, এক্স বার যদি 17 হয় তাহলে এক্স এখানে আমাদের প্রত্যেকটা এক্স আছে, তাহলে এক্স বারও আমরা ফিক্সড পেয়ে গেলাম 17। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? এক্স থেকে এক্স বার মাইনাস করতে হবে। এটা আমরা পূর্বের অঙ্কে গড় ব্যবধান বা গড় বিচ্যুতির ক্ষেত্রেও আমরা এই নিয়মটি করেছি। তার মানে এই যে 8 থেকে আমাকে 17কে বিয়োগ করতে হবে, 10 থেকে 17কে বিয়োগ করতে হবে, 13 থেকে 17কে বিয়োগ করতে হবে, এভাবে প্রত্যেকটি সংখ্যা থেকে এই 17কে মাইনাস করতে হবে। কিন্তু গড় ব্যবধানের ক্ষেত্রে বলতো আমরা মাইনাস করলে আমরা মাইনাসের চিহ্নটি কি লিখেছি? না, কারণ সেখানে পরম মান বা পরম চিহ্ন ছিল, সেই কারণে আমরা প্লাস বা মাইনাস চিহ্নটি দেইনি। কিন্তু এক্ষেত্রে আমাদেরকে দিতে হবে, কারণ এক্ষেত্রে ব্র্যাকেট রয়েছে। আচ্ছা, 8 থেকে যদি 17কে মাইনাস মানে বিয়োগ করি তাহলে কত হবে? -9। ঠিক আছে। আবার 10 থেকে যদি 17কে বিয়োগ করি -7। 13 থেকে যদি 17কে বিয়োগ করি তাহলে হচ্ছে -4। 15 থেকে 17কে বিয়োগ করলে -2। 16 থেকে 17কে বিয়োগ করলে কি হয়? -1। আবার যখন 18তে চলে যাবে, 18 থেকে 17কে মাইনাস করলে কি মাইনাস হবে? না, সেখানে +1, তাহলে প্লাসটা দেয়া লাগে না। এরপর 20 থেকে যদি 17কে বিয়োগ করি তাহলে 3। আবার 21 থেকে 17কে বিয়োগ করলে 4। আবার 24 থেকে 17কে বিয়োগ করলে কত হবে? 7। আবার 25 থেকে 17কে বিয়োগ করলে হবে 8। এই আমরা বিচ্যুতি x মাইনাস এক্স বার পেয়ে গেছি। এখন আমরা এই যে বিচ্যুতির বর্গ মানে এই বিচ্যুতিটাকে বর্গ করতে হবে, x মাইনাস এক্স বার স্কোয়ারকে বর্গ করতে হবে। তাহলে বর্গ করলে এটা কত হবে? 9কে বর্গ করলে কত হবে? 9 9 81। কিন্তু এখানে একটি কথা, তাহলে কি আমরা মাইনাসটাও কি এখানে দিব? না। একটা জিনিস মনে রাখবে, কোনো একটা জিনিসকে যখন বর্গ করা হয় তখন যদি সেটা বিয়োগ চিহ্ন থাকে, সেই বিয়োগ চিহ্নটি তখন প্লাস হয়ে যায়, কারণ মাইনাস মাইনাস দুটো মাইনাস মাইনাস প্লাস হয়। আমরা সেটা ছোটবেলায় শিখে এসেছি যে মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এখানে যেহেতু এটা বিয়োগ চিহ্ন থাকবে তাহলে সেখানে সেই বিয়োগ চিহ্নটি থাকবে না বর্গ করার পর। আচ্ছা, তাহলে 9 9 কত এখানে আসে? 81। আবার যদি আমরা 7 7 49, 4 4 16, 2 4, 1কে বর্গ করলে 1, আবার 1কে বর্গ করলে 1 হয়। আবার 3 3 3 3 9, আবার 4 4 16, আবার 7 7 কি 49, আবার 8 8 64। তাহলে দেখো 9কে বর্গ করলে হচ্ছে 81, 7কে বর্গ করলে হচ্ছে 49, আবার 4কে 16, 2কে 4, 1কে 1, 1কে 1, 3কে 9, আবার 4কে 16, আবার 7কে 49, 8কে 64। আচ্ছা, এখন আমরা যদি সূত্রে চলে যাই তাহলে সূত্রে চলে গেলে কি করব? দেখো, আদর্শ বিচ্যুতির সূত্র আমরা কি জানি? আমরা জানি আদর্শ বিচ্যুতির সূত্রটি হচ্ছে এই, আমরা সূত্রের ব্যাখ্যা পূর্বেই দিয়েছি, তোমরা সবসময় সূত্রের ব্যাখ্যাটি
ডান পাশে টেনে সূত্রের ব্যাখ্যা দিয়ে দিবে, যেহেতু পূর্বে দিয়েছি এখন আর আমি সূত্রের ব্যাখ্যা দিচ্ছি না। আচ্ছা, তাহলে আমরা এই মানগুলি সূত্রে বসিয়ে পাই। যদি সূত্রে বসে তাহলে কি হবে দেখো, সিগমা সমান সমান রুট সামেশন এক্স মাইনাস এক্স বার স্কোয়ার। তাহলে এটা যদি আমরা পাই তাহলে কীভাবে পাবো দেখো, এখানে এক্স মাইনাস এক্স বার স্কোয়ার আছে, হ্যাঁ, তাহলে এইটার সম্পূর্ণটাকে আমরা সামেশন করে ফেলি, যোগ করে ফেলি, এক্স মাইনাস এক্স বার স্কোয়ার। তাহলে এটা স্কোয়ার সমান সমান কত হবে, এক্স মাইনাস এক্স বার স্কোয়ার সমান সমান টোটাল হবে হচ্ছে 290। এই সবগুলিকে যোগ করে হবে 290। তাহলে সবগুলির যোগফল কত হচ্ছে 290। আচ্ছা, তাহলে এখন আমরা স্বাফলাঙ্কগুলি এই প্রত্যেকটি সংখ্যাগুলি আমরা সূত্রে বসাবো। তাহলে আমাদের এক্স সামেশন এক্স মাইনাস এক্স বার স্কোয়ার কত পেয়েছি 290, আর এর সংখ্যা কত 10। তাহলে এর সংখ্যা 10 হলে আমরা যদি কাটাকাটি করি তাহলে রুট গিয়ে 29 থাকে। এখন এই 29কে যদি আমরা বর্গমূল করি, দেখো বর্গমূল করার জন্য আমরা কি করব, এখানে ক্যালকুলেটর ব্যবহার করব। তোমাদের অঙ্কে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তাহলে এখানে আমরা এই 29কে যদি বর্গমূল করি তাহলে আমাদের আসছে 5.39। তাহলে আমাদের আদর্শ বিচ্যুতি কত আসছে 5.39। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব নির্ণয় আদর্শ বিচ্যুতি হচ্ছে 5.39। তাহলে এভাবে আমরা নিম্নের পদ্ধতি থেকে আদর্শ বিচ্যুতি নির্ণয় করলাম। এটি কি অবিন্যস্ত পদ্ধতিতে আদর্শ বিচ্যুতি নির্ণয়। এখন আমরা বিন্যস্ত পদ্ধতিতে আদর্শ বিচ্যুতি নির্ণয়টি দেখব। তোমাদের এই অঙ্কগুলি কিন্তু খুবই সহজ, কারণ আগে তোমরা গড় ব্যবধান করে এসেছো। এক্ষেত্রে গড় বের করা, গড় ব্যবধান পর্যন্ত করে তারপরে সেটাকে বর্গমূল করতে হবে। তাহলে অঙ্কগুলি সহজ। যদি তোমরা সঠিক নিয়মে সঠিকভাবে অনুশীলন করো তাহলে অঙ্কগুলি তোমাদের জন্য সহজ হবে। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা বিন্যস্ত উপাত্ত থেকে আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। যার প্রশ্ন থাকতে পারে নিম্নের উপাত্ত থেকে আদর্শ বিচ্যুতি নির্ণয় করো, এবং কতগুলি সংখ্যা দেয়া থাকতে পারে। যেমন এইটুকু অংশ পরীক্ষায় দেয়া থাকবে। এখানে থাকবে শ্রেণী ব্যবধান বা ক্লাস ইন্টারভেল। এখানে দেয়া থাকবে পূর্ণ বা ফ্রিকোয়েন্সি এফ। আচ্ছা, আমরা 9টা করে নিব। 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, আমাদের এই ঘরটি আপাতত লাগছে না। আচ্ছা, এখানে থাকলো 25 থেকে 29। বলো তো এখানে শ্রেণী ব্যবধান কত? আগে শিখিয়েছি 25, 26, 27, 28, 29, শ্রেণী ব্যবধান 5। তাহলে পরে ঘরে কত হবে 30 থেকে 34। এরপরে হবে 35 থেকে 39। এরপরে হবে 40 থেকে 44, 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69। তাহলে সর্বশেষ ঘরে হচ্ছে 65 থেকে 69। আর এখানে পূর্ণ থাকলো 1 3 1 4 6 2 4 2 2। এইটুকু অঙ্ক থাকলো। এবং নিম্নের উপাত্ত থেকে আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। যেহেতু এটি একটি টেবিল আকারে সাজানো এটুকু থাকবে, আমরা দেখেই বুঝতে পারবো যে এটি একটি বিন্যস্ত উপাত্ত, এবং বিন্যস্ত উপাত্ত থেকে
আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হবে। আচ্ছা, এই আদর্শ বিচ্যুতি নির্ণয়ের সূত্রটি আমরা কি দেখেছিলাম? আমরা নিচে একটু সূত্রটুকু লিখে নিই। সূত্র ছিল সিগমা সমান সমান রুট বর্গমূল সামেশন এফ এক্স মাইনাস এক্স বার স্কোয়ার বাই এন। তাহলে যেহেতু এখানে এফ দেয়া আছে, তাহলে আমাদের ক্রমান্বয়ে কি নির্ণয় করতে হবে? প্রথমে এক্স বার নির্ণয় করতে হবে। তাহলে এক্স বার নির্ণয়ের জন্য প্রথমে আমরা কি মধ্যবিন্দু আমাদের নির্ণয় করতে হবে। তাহলে একটা ঘর আমরা এখানে করিনি, সেই ঘরটি হচ্ছে মধ্যবিন্দু। তাহলে এই ঘরটি এখন আমরা এটা করব হচ্ছে মধ্যবিন্দু। মধ্যবিন্দুকে আমরা কি বলবো, কি দিয়ে নির্দেশ করবো এক্ষেত্রে? এক্স দিয়ে। আচ্ছা, ঠিক আছে। তাহলে মধ্যবিন্দুকে যদি আমরা এক্স দিয়ে নির্দেশ করি, তাহলে এক্ষেত্রে দেখো মধ্যবিন্দু কত হবে? 25 থেকে 29। 25 থেকে 29-এর মধ্যবিন্দু কত? 25, 26, 27, 28, 29। তাহলে আমরা কি শিখেছিলাম? যে যখন শ্রেণী ব্যবধান 5 থাকবে তখন থার্ড করেই আমাদের হবে মধ্যবিন্দু। তাহলে 25 থেকে 29, 25, 26, 27, তাহলে এখানে আমাদের মধ্যবিন্দু হবে 27। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে তাহলে 30 থেকে 32-এ কত হবে? 34-এ 32। 35 থেকে 39-এ কত হবে? 37। 40 থেকে 42-এ 40 থেকে 44-এ হবে 42। 45 থেকে 49-এ হবে 47। 50 থেকে 54-তে হবে 52। 55 থেকে 59-এ হবে 57। 60 থেকে 64-তে হবে 62। আবার 65 থেকে 69-এ হবে কত? 67। এই হচ্ছে আমাদের মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু কত পেলাম? 66, 62, 57, 52, 47, 42, 37, 32, 27। আচ্ছা, তাহলে গড় নির্ণয় করতে গেলে কি করতে হবে? আমরা গড় নির্ণয়ের সূত্র কি জানি? এখানে আমরা লিখে নিই, একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। গড় নির্ণয়ের সূত্র হচ্ছে এক্স বার সমান সমান বিন্যস্ত পথ থেকে সামেশন এফ এক্স বাই এন। এগুলি তোমাদের আগেই পারার কথা, কারণ আমরা প্রথমে যখন কেন্দ্রমুখী অঙ্ক করেছি প্রথমে আমরা গড় নির্ণয় করেছি এবং বিন্যস্ত পথ থেকে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে এইটুকু। আচ্ছা, তাহলে এখন আমরা কি পেয়েছি? দেখো মধ্যবিন্দু পেয়েছি। তাহলে এখন আমাদের গড় নির্ণয় করতে গেলে কি করতে হবে? এফ ইন্টু এক্স করতে হবে। তাহলে আমরা আরেকটা ঘর এখানে নিয়ে নিই, সেই ঘরটি কি হচ্ছে? এফ ইন্টু এক্স। এফ ইন্টু এক্স মানে এফ এবং এক্স কে দুটাকে আমরা গুণ করব, অর্থাৎ এই পূর্ণগুণ এবং মধ্যবিন্দুকে গুণ করব। তাহলে 67-কে 1 দিয়ে গুণ করলে হচ্ছে 67 হচ্ছে। এক্ষেত্রে 62-কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 186। আবার 57-কে 1 দিয়ে গুণ করলে হচ্ছে 57। আবার 52-কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 208। আবার 47-কে 6 দিয়ে গুণ করলে হবে 282। আবার 42-কে 2 দিয়ে গুণ করলে হবে 84। আবার 37-কে 4 দিয়ে গুণ করলে হবে 148। আবার 32-কে 2 দিয়ে গুণ করলে হবে 64 এবং 27-কে 2 দিয়ে গুণ করলে হবে 54। ঠিক আছে, তাহলে আমরা এফ ইন্টু এক্স পেয়েছি। আচ্ছা, আমি একটু মুছে দিই। আচ্ছা, তাহলে এখন আমরা যদি গড় নির্ণয় করতে যাই, এখানে গড় নির্ণয়ের সূত্রটা কি বলেছিলাম? এক্স বার সমান সমান সামেশন এফ এক্স বাই এন। তাহলে এফ এক্স আমরা পেয়েছি, কিন্তু এফ এক্স কি করতে হবে? সামেশন করতে হবে। তাহলে এখানে সামেশন এফ এক্স সমান সমান কত হবে? এফ এক্স কে টোটাল যোগ করলে যোগ আসে হচ্ছে 1150। তাহলে এখানে যোগফল কত আসছে? 1150। আর এখানে পূর্ণপূর্ণ এন এর সংখ্যা কি? এন হচ্ছে পূর্ণপূর্ণের মোট সংখ্যা। তাহলে এই এন সমান সমান হচ্ছে পূর্ণপূর্ণের মোট সংখ্যা হচ্ছে 25। তাহলে এক্ষেত্রে এন কত হচ্ছে? এন পূর্ণপূর্ণের মোট সংখ্যা হচ্ছে 25। আচ্ছা, ঠিক আছে। তাহলে যদি এখন আমরা সূত্রে বসিয়ে নিই, তাহলে সূত্রে বসিয়ে কি পাই? দেখো
1150-কে আমরা ডিভাইড করব হচ্ছে 25 দিয়ে। তাহলে 1150-কে 25 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 46। তাহলে আমরা গড় পেয়েছি 46। আচ্ছা, তাহলে এখন দেখো এটা আমি মুছে দিই। আচ্ছা, এখন আমরা যদি আদর্শ বিচ্যুতি সূত্রের ক্ষেত্রে আবার একটু চলে যাই, সূত্রটি এখানে লিখে দিই। সিগমা সমান সামেশন এফ এক্স মাইনাস এক্স বার স্কোয়ার বাই এন। আচ্ছা, তাহলে এক্ষেত্রে এখন আমাকে কি করতে হবে হচ্ছে প্রত্যেকটি এক্স থেকে এক্স বার মাইনাস করতে হবে, কারণ আমি এক্স বার আমরা পেয়েছি হচ্ছে 46। তাহলে আমরা এক্স বার কত পেয়েছি? এক্স বার পেয়েছি 46। তাহলে সূত্র অনুসারে যাই, তাহলে আমরা আরেকটি ঘর এখানে করতে হবে। আচ্ছা, মুছে দিচ্ছি। ঘরটি হচ্ছে আরেকটি ঘর করে নিই, সেটি হচ্ছে বিচ্যুতির ঘর। বিচ্যুতি মানে এক্স মাইনাস এক্স বার ব্র্যাকেট। আচ্ছা, তাহলে এক্স আমরা কত পেয়েছিলাম? এক্স তো আমাদের দেয়াই আছে, কারণ মধ্যবিন্দু নির্ণয় করে নিয়েছি যে এক্স 67, 62, 57, 52, 47, 42, 37, 32, 27। তাহলে এই প্রত্যেকটি সংখ্যা থেকে আমরা এক্স বার কত পেয়েছিলাম? এক্স বার আমাদের ফিক্সড ছিল 46। তাহলে প্রত্যেকটি সংখ্যা থেকে 46 মাইনাস করতে হবে। তাহলে দেখো এই ক্ষেত্রে 67 থেকে আমরা যদি 46 মাইনাস করি তাহলে আমরা কত পাবো? তাহলে পাবো হচ্ছে 21। আচ্ছা, 21। আবার যদি তোমার 62 থেকে 46 মাইনাস করি তাহলে হচ্ছে 16। 57 থেকে 46 মাইনাস করলে হচ্ছে 11। আবার 52 থেকে 46 যদি আমরা মাইনাস করি তাহলে দেখো আসে হচ্ছে 6। 47 থেকে 46 মাইনাস করলে হবে 1। আবার যদি আমরা এখানে 42 থেকে যদি 46কে মাইনাস করি তাহলে হবে, এখানে দেখো এখানে -4 হবে, কারণ মাইনাসটা আবার দিতে হবে। অনুরূপভাবে 37 থেকে যদি 46কে মাইনাস করি তাহলে আসবে -9। আবার যদি আমরা 32 থেকে 46কে মাইনাস করি তাহলে আসবে হচ্ছে -14। আবার যদি আমরা 27 থেকে 46কে মাইনাস করি তাহলে হবে -19, মানে বিয়োগ চিহ্ন 19। তাহলে এটুকু তো বুঝতে পেরেছো, কারণ আগের অঙ্কগুলিতেও আমরা এটা করেছি এবং অবিন্যস্ত পদ্ধতিতেও এটুকু আমরা করেছি। আচ্ছা, তাহলে এখন সূত্র অনুসারে আমাদের কি করতে হবে বলো তো? হ্যাঁ, এটিকে বর্গ করতে হবে। তাহলে বর্গের জন্য আমরা আরেকটা ঘর তৈরি করে নিব। সূত্র অনুসারে এখন আমরা বর্গে চলে যাব। তাহলে বর্গটা কি হবে? এক্স মাইনাস এক্স বার স্কোয়ার। এখানে তোমরা লিখে নিবে বিচ্যুতির মানে বিচ্যুতি স্কোয়ার। তাহলে এক্স মাইনাস এক্স বার স্কোয়ার করবো আমরা। তার মানে এখানে প্রতিটি সংখ্যা 21, 16, 11, 6, 1, -4, -9, -14, বিয়োগ 19 প্রত্যেকটি সংখ্যাকে আমরা বর্গ করব। তাহলে 21কে বর্গ করলে আসবে হচ্ছে 441। আবার 16কে বর্গ করলে আসবে 256। আবার 11কে বর্গ করলে আসবে হচ্ছে 121। 6কে বর্গ করলে আসবে 36, 1কে 1। আবার 4কে বর্গ করলে আসবে হচ্ছে 16। এখানে কি মাইনাস হবে? না, হবে না, কারণ আমরা আগেই শিখেছি মাইনাসের মধ্যে প্লাস হয়ে যাবে। আচ্ছা, 9কে বর্গ করলে হবে 81। আবার 14কে বর্গ করলে হবে 196। আবার 19কে বর্গ করলে হবে 361। মানে এই প্রত্যেকটি সংখ্যাকে আমরা বর্গ করলাম। এখন সূত্র অনুসারে বর্গ করলে আমরা কি করব? আরেকটি ঘর আমাদের তৈরি করতে হবে। কেন? কারণ সূত্রের জন্য। তাহলে সূত্রটা আমি আবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি। সূত্রটা হচ্ছে কি? সিগমা সমান সমান রুট সামেশন এফ এক্স মাইনাস এক্স বার স্কোয়ার বাই এন। তাহলে এখানে কি বাদ আছে দেখো তো? আমরা এক্স মাইনাস এক্স বার স্কোয়ার পেয়েছি, তার মানে এটাকে
এফ দিয়ে ইন্টু করতে হবে। তাহলে আমাদের আরেকটা ঘর তৈরি করতে হবে। সেই ঘরটা কি? এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা আরেকটি ঘর নির্ণয় করে নিলাম। আচ্ছা, তাহলে এক্ষেত্রে কি করতে হবে? এই সংখ্যাটিকে আমার এই যে যা এই পূর্ণপূর্ণ এফ, এই সংখ্যাটিকে পূর্ণপূর্ণ এফ দিয়ে মানে এফ এর সংখ্যা দিয়ে গুণ করতে হবে। মানে 441কে 1 দিয়ে গুণ করব, 256কে 3 দিয়ে গুণ করব, 121কে 1 দিয়ে করব, 36কে 4 দিয়ে করব, 1কে 6 দিয়ে করব, 16কে 2 দিয়ে করব, 81কে 4 দিয়ে করব, 196কে 2 দিয়ে করব, 361কে 2 দিয়ে করব। তাহলে দেখো বর্গ করলে এখানে বর্গের সাথে এফ ইন্টু করলে কত আসে? 441, 768, 121, 144, 6, 32, 324, 392, 722। মানে প্রতিগুণ 361 দিয়ে 2 এর সাথে গুণ করলে 722 আসবে। তাহলে দেখো আমরা এইটুকু অংশ পেয়ে গেছি। তাহলে এখন আমাদের বাদ আছে কি? সামেশন করা, মানে এই প্রত্যেকটা সংখ্যাকে আমরা সামেশন করব। তাহলে সামেশন করলে কত আসে দেখো এখানে, সামেশন এফ এক্স মাইনাস এক্স বার স্কোয়ার। এই প্রত্যেকটা সংখ্যা যোগ করার পর আমাদের যোগফল আসে হচ্ছে 2950। তাহলে আমাদের যোগফল কত আসছে? 2950। আর এখানে আমরা এন সমান টোটাল 25 জানি। এটুকু অংশ তোমরা তুলে নাও। এরপরে আমরা এই ফলাফলটুকু সূত্রে বসিয়ে দিব। আচ্ছা, আমি আশা করছি তুলে ফেলেছ। এখন আমি যেহেতু বোর্ডটা ছোট, আমরা এটুকু মুছে আমরা সূত্রে অংশটুকু বসাবো। এখন আমরা যদি সূত্রে আবার যাই, তাহলে সেভাবে আমরা লিখতে গেলে কিভাবে লিখবো? যে আমরা জানি কি, এখানে লিখব আমরা জানি সিগমা সমান সমান সামেশন এফ এক্স মাইনাস এক্স বার স্কোয়ার বাই এর, আর এখানে হচ্ছে রুট। আচ্ছা, এক্ষেত্রে সূত্রের ব্যাখ্যাটা দেখো। এক্ষেত্রে সূত্রের ব্যাখ্যাটা হবে, এখানে কি হবে দেখো, এখানে সিগমা সমান সমান কি? আদর্শ বিচ্যুতি। সামেশন হচ্ছে যোগফল। আচ্ছা, এক্স কি? এক্স হচ্ছে, এখানে এক্স সাফলাঙ্ক হবে না, এখানে এক্স হবে মধ্য বিন্দু। ঠিক আছে, এক্স হবে মধ্যবিন্দু, এক্স বার হবে গড়, এন হবে এখানে মধ্যবিন্দু টোটালটা। এখানে আমরা যখন এখানে হবে তোমার পূর্ণপূর্ণের টোটাল অংশ হবে এন। এর আগে আমরা কি পড়েছিলাম? সাফলাঙ্কের মোট সংখ্যা। তাহলে এখানে হচ্ছে পূর্ণপূর্ণের মোট সংখ্যা হচ্ছে এন। তাহলে আমরা কি লিখবো এখানে? পূর্ণপূর্ণের মোট সংখ্যা। ঠিক আছে, পূর্ণপূর্ণ কত? পূর্ণপূর্ণের মোট সংখ্যা। এরপর থাকবে হচ্ছে এই চিহ্নটি কি? বর্গমূল। এই হচ্ছে সূত্রের ব্যাখ্যা। আচ্ছা, এখানে এফটা আমাদের লিখতে হবে। এফ হচ্ছে পূর্ণপূর্ণ, এফ যেটা আছে এখানে এফ হচ্ছে পূর্ণ। এই হচ্ছে সূত্রের ব্যাখ্যা। এখন সূত্র অনুসারে যদি আমরা সংখ্যাগুলি বসিয়ে নিই, আমরা সামেশন এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার স্কোয়ার আমরা কত পেয়েছিলাম? আমরা যোগ করে দেখো তো, এখানে যোগ করে পেয়েছিলাম হচ্ছে 2950। এবং আমাদের এর টোটাল সংখ্যা কত ছিল? 25। তাহলে এখানে রুট, এই 25 দিয়ে যখন আমি এটাকে ভাগ করব, তোমার 2950কে ভাগ করব, তখন আমার সংখ্যা আসবে হচ্ছে 118 রুট। এবং এই 118কে যখন আমরা বর্গমূল করে ফেলবো, বর্গমূল করার পরে আমাদের সংখ্যা আসবে হচ্ছে 10.8
ছয়। তাহলে আমাদের সংখ্যা কত আসছে? 10.86। এই 10.86 হচ্ছে আদর্শ বিচ্যুতি। তাহলে আমরা কি লিখতে পারি? নির্ণেয় আদর্শ বিচ্যুতি হলো 10.86। আশা করছি এটুকু তোমরা বুঝতে পেরেছ। আমি বুঝিনি। এখন তোমাদেরকে আমি একটু অঙ্ক বাড়ির কাজ দিয়ে দিব। সেটা হচ্ছে নিম্নের উৎপাদ্য থেকে আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। আমি এখানে কোনটা বিন্যস্ত কোনটা অবিন্যস্ত বলবো না, তোমরা পড়বে, পড়ে বুঝে নেবে যে কোনটা বিন্যস্ত কোনটা অবিন্যস্ত। আচ্ছা, প্রথম অঙ্ক আমি 1 নম্বর অঙ্কটা দিচ্ছি। 17, 20, 15, 25, 45, 10, 30, 50, 35, 40। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে টোটাল সংখ্যা হচ্ছে 10টি। আচ্ছা, এই অঙ্কটি তোমরা বাড়ির কাজ হিসাবে করে নিবে। এখন দ্বিতীয় অঙ্কটি আমি দিচ্ছি। দ্বিতীয় অঙ্কটি তোমরা তুলে নাও। 2 অঙ্কটা থাকবে এখানে দেয়া থাকবে হচ্ছে শ্রেণী ব্যবধান আর হচ্ছে পৌন বা এফ। আমরা তোমাটা 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, নয়টার পর হচ্ছে 20 থেকে 22। তাহলে এখানে শ্রেণী ব্যবধান কত বলো তো? 20 থেকে 22 যখন হবে তখন শ্রেণী ব্যবধান কত? হ্যাঁ, আমি বলবো না, তোমরা বুঝে নেবে। 23 থেকে 25, 26 থেকে 28, 29 থেকে 31, 32 থেকে 34, 35 থেকে 37, 38 থেকে 40, 41 থেকে 43, 44 থেকে 46। আর এখানে 1 3 1 4 6 2 4 2 2। এন হচ্ছে টোটাল 25। তাহলে দেখো 20 থেকে 22, 23 থেকে 25, 26 থেকে 28, 29 থেকে 31, 32 থেকে 34, 35 থেকে 37, 35 থেকে 40, 41 থেকে 43 এবং 44 থেকে 46। এই অঙ্ক দুটির বাড়ির কাজ তোমরা করে দেখাবে। এটা হচ্ছে 25 বাড়ির কাজ, আশা করি তোমরা করে দেখাবে। তো আশা করছি অবিন্যস্ত উপাত্ত থেকে এবং বিন্যস্ত উপাত্ত থেকে আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান নির্ণয়ের অঙ্কগুলি ভালো করে বুঝতে পেরেছো এবং আমি যে বাড়ির কাজটি দিয়েছি সেটি যথাযথভাবে সম্পন্ন করার চেষ্টা করবে। আর যদি কোনো অংশ বুঝে না থাকো সেটি আমাকে বলবে, আমি তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফিজ।